রাত্রি প্রায় ৮টা বাজছিল। একটা গাড়ি দার্জিলিংয়ের কালিম্পং রোড দিয়ে যাচ্ছিল। গাইস, আমরা দিল্লি থেকে দার্জিলিং চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা জানলাম না যে আমরা কোন হোটেলে স্টে করছি। এখন বলবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে সাসপেন্সটা হারিয়েই দিই। আমরা থাকতে যাচ্ছি ওই হোটেলে যার নাম হলো মর্গান হাউস। মর্গান হাউস? এতে আবার কি আছে? এটা স্বাধীনতার আগেকার কথা। জর্জ মর্গান নামের একজন ব্রিটিশার নিজের বউয়ের বিয়ের সময় এই বাড়িটা তার বউকে দিয়েছিল। ওনার ওয়াইফ মিসেস মর্গান এই বাড়িটাকে খুব পছন্দ করত। এই বাড়ি থেকে কখনো দূরে যেতে চাইতো না সে। আর তার মৃত্যুও ওনার ঘরেই, ওনার বেডেতেই হয়েছিল। নিজের স্ত্রীর মারা যাবার পরে মিস্টার মর্গান ব্রিটেন চলে যান, কিন্তু সবাই বলে যে ওনার বউয়ের সেই আত্মা আজ ওই ঘরের ভেতরেই ঘুরে বেড়ায়। এই মুহূর্তে সরকার তো একটা টুরিস্ট হোটেল তৈরি করে দিয়েছে, কিন্তু রুমগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে। আত্মা? আরে বাহ, খুব মজা হবে, তাই না? শুনশান জঙ্গল দিয়ে হয়ে তারা মর্গান হাউস পৌঁছে যায়। ওয়াও, এটা কি সুন্দর! সত্যি, হাউ বিউটিফুল দিস প্লেস ইজ। তারা গেটের দিকে এগোতো তার আগেই একজন লোক হাতে রেজিস্টার নিয়ে তাদের কাছে চলে আসে। আপনারা কি এখানে থাকবেন নাকি? হ্যাঁ, আমাদের একটা ঘর লাগবে। ঠিক আছে, এই রেজিস্টারে আপনারা সাইন করে দিন, তারপরেই আপনারা ভেতরে যাবেন। ভেতরে যেতে পারি? আপনি ভেতরে যান না। চলে যাচ্ছি, কিন্তু রাত্রে নয়, এখন তাড়াতাড়ি করুন, আমার যাবার সময় হয়ে গিয়েছে। ভেতরে রুম নাম্বার 25 নম্বরে চলে যেও, ঠিক আছে? একটা করিডোরের রাস্তা দিয়ে দরজার সামনে গিয়ে তারা দাঁড়ায়। রুম নাম্বার 25। ওয়াও, এটাই হলো আমাদের রুম। হে গাইজ, আচ্ছা মিসেস মর্গানের রুমটা দেখে এলে কেমন হয়? গ্রেট আইডিয়া। তোমরা যাও, আমি তো খুব ক্লান্ত। ঠিক আছে, তুমি আরাম করে এখানে বোর হও, আমরা তো যাচ্ছি ওই ঘর দেখতে। যাও, আমার কোনো প্রবলেম নেই। 5 জন ওখান থেকে বেরোয় আর করিডোরে আগের দিকে এগিয়ে যায়। একের পর এক রুমের দরজা আসছিল, আর এখন পর্যন্ত তারা 15 দরজার থেকে এগিয়ে এসেছিল। আরে বাবা, আর কত হাঁটবো? মর্গান রুমটা কোথায় আবার? কারোর আইডিয়া আছে কি? ওই রুমের বুকিং বন্ধ থাকে, তাই আমার মনে হয় ওর দরজাটা একটু অন্যরকমই হবে। তক্ষুনি তারা একটা দরজায় মিসেস মর্গানের নাম লেখা দেখতে পায়। উই গট ইট, এটাই সেই দরজা। তো ঠিক আছে, ভেতরে চলো। 5 জনই রুমের ভেতরে চলে যায়। রুমের ভেতরে একটা বেড ছিল, একটা কাবার্ড আর একটা কোনায় ড্রেসিং টেবিল ছিল। ইয়ার, এই ড্রেসিং টেবিলটা দেখ, একদম রয়্যাল মনে হচ্ছে। আরে মনে হচ্ছে না ডার্লিং, এটা রয়্যালই বটে। নিশা কাবার্ড খোলে। আরে, এতে তো অনেকগুলো ড্রেস রাখা আছে। সে একটা ড্রেস বার করে। নিশা সেই গাউনটা নিজের কাপড়ের ওপরেই পরে নেয় আর আয়নায় নিজেকে দেখতে শুরু করে। ওহো নিশা ডার্লিং, তোমাকে দেখে তো প্রিন্সেস মনে হচ্ছে। ডোন্ট কল মি ডার্লিং। নিশা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখছিল। এখন হয়েছে তোমাদের, চলো আবার নিজেদের রুমে যাই। আরে ইয়ার, ঘরের মধ্যে নয়, এত বড় বাড়ি এটা, এখানে তো আরো অনেক জায়গা আছে, দেখি না? তো ঠিক আছে, কিন্তু এখান থেকে চলো না বাবা, আমার এই রুমটা খুব বোরিং মনে হচ্ছে। ওরা 4 জন রুম থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু নিশা এখনো ড্রেসিং টেবিলের সামনেই বসে থাকে। আরে নিশা, চলো এখান থেকে। না, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। তাহলে আমিও এখানেই তোমার পাশেই থাকি না? বিপুল বাবা, তুই তাড়াতাড়ি আমাদের সাথে চ, নয়তো তোর জন্য কিন্তু একেবারেই ভালো হবে না বলে রাখলুম। তারপর বিপুল অঙ্গদকে তাকিয়ে দেখে আর 4 জন ওই রুমের বাইরে চলে আসে। তাদের যাওয়ার পর হঠাৎ করে নিশা একটা আওয়াজ শুনতে পায়। আর সে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়ে। কে আছে? তার ঠিক পেছনে একটা ধোঁয়ার মতো দেখতে পায়। সেই ধোঁয়াটা যেই মাত্র সরে যায়, সে নিজের পেছনে মিসেস মর্গানকে দেখতে পায়। উনি একটা হালকা ট্রান্সপারেন্ট ড্রেস পরে রেখেছিল। ওনার চোখ লাল লাল জ্বলছিল, চেহারায় রাগ নিজের চরম সীমায় ছিল। মিসেস মর্গান তার পা ধরে নেয়।
নিশা মাটিতে শুয়ে যায় আর মিসেস মর্গান এখন তার ওপরে চেপে বসে। অন্যদিকে ওরা চারজন একটা বড় ড্রয়িং রুমে পৌঁছে যায়। বিপুল, বিপুল এখানে এসো, এখানে এসো। আরে এটা তো নিশার গলা পেলাম। সে পেছনে ঘুরে তাকায়, তখন করিডোরের কোণায় নিশা দাঁড়িয়েছিল আর তাকে দেখে হাসছিল। তাকে দেখে বিপুলের মন চঞ্চল হয়ে ওঠে। ও মাই গড, কি হলো তোর আবার? আমি একটু আসছি, হ্যাঁ, নেচারস কল। বিপুল সবার নজর এড়িয়ে নিশার কাছে পৌঁছে যায়। সে তাকে কাছ থেকে দেখে যেন বিপুলের বুকে হাজার চাকু একসাথে চলে যায়। কি ব্যাপার নেশা, এই ড্রেসটা তোমাকে দারুণ লাগছে জানো তো। আমার সাথে এসো বিপুল। এইটুকু বলে নিশা এগিয়ে যায় আর বিপুল তার পেছনে পেছনে। তারা একটা রুমে পৌঁছায় যেখানে একটা পিয়ানো রাখা ছিল আর মিসেস মর্গানের একটা বড় ফটো লাগানো ছিল। দেখো, এতে মিসেস মর্গানও এই ড্রেসটাই পরেছে না? হ্যাঁ, এটাই তো পড়েছো তুমি, কিন্তু তোমাকে বেশি সুন্দর দেখতে লাগছে। এই মর্গান বেশি খুব একটা সুন্দর নয়। এটা শুনে নিশা বিপুলকে আলিঙ্গন করে আর বিপুল প্রচন্ড খুশি হয়ে ওঠে। আমারই বাড়িতে এসে আমার জিনিসের ব্যবহার করছো আর আমার ব্যাপারে নিন্দাও করছো। সে যেই মাত্র নিশাকে আলাদা করে তখন তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পায়। নিশা তার গলা চেপে ধরে আর বিপুলের চিৎকার রুমের বাইরে দূর পর্যন্ত চলে যায়। আরে এটা তো বিপুলের গলা মনে হলো। ওর কিছু হয়নি তো? ওরা তিনজন তাড়াতাড়ি ওই রুমে পৌঁছায়। তখন তাদের চোখ ছানা বড়া হয়ে ওঠে। বিপুলের লাশ মাথা থেকে আলাদা হয়ে মাটিতে পড়েছিল আর নিশা চেয়ারে বসে পিয়ানো বাজাচ্ছিল। বিপুল! নিশা, এটা তুমি কি করছো? বিপুলকে কে মারলো? নিশা যেই মাত্র ঘুরে ওদের তিনজনের দিকে তাকায় তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। তার চেহারা নীল হয়ে গেছিল, চোখ লাল লাল জ্বলছিল। ওরা তিনজন দ্রুত গতিতে ওই রুমের থেকে বাইরে বেরিয়ে আসে। তক্ষুনি নিশা বিদ্যুতের গতিতে বাইরে আসে আর সে প্রাচীর চুল ধরে নেয়। সে তাকে ঘষে ঘষে একটা রুমে নিয়ে যায় আর রুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। প্রাচী, ওকে বাঁচাতে গেলে কিন্তু আমরাও এখানে মারা যাব। এখান থেকে পালিয়ে চ। এখন ওরা দুজন তাড়াতাড়ি নিজের রুমে পৌঁছায়। কাঞ্চন, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, এখানে ভীষণ বিপদ রয়েছে। কি হয়েছে? তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? এই ঘরে মিসেস মর্গানের আত্মা রয়েছে, ও নিশা শরীরে ঢুকে পড়েছে। এটা কি বলছো তোমরা? হ্যাঁ, ও প্রাচী আর বিপুলকে মেরে ফেলেছে আর এখনো আমাদের পেছনেই পড়েছে। হে ভগবান! ওরা তিনজন রুম থেকে বাইরে পালিয়ে চলে আসে। তক্ষুনি নিশা মেইন ডোরের সামনেই দাঁড়িয়েছিল। তোমরা এখান থেকে জীবিত বেঁচে যেতে পারবে না। এইটুকু বলে সে তাদের দিকে পালায়। সে অঙ্গদ আর ধীরজকে এক এক পাঁজা মেরে মাটিতে ফেলে দেয় আর তারপর কাঞ্চনের গলা চেপে ধরে। সে কাঞ্চনকে জোরে চেপে ধরে। তক্ষুনি কাঞ্চনের গলায় পড়ে থাকা লকেটের সাথে তার হাত যেই মাত্র টাচ হয়, সে একটা জোরে ঝাটকা পায় আর সে দূরে চলে যায়। এখন কাঞ্চন নিজের গলার লকেট বার করে চুমু খায় আর নিশার দিকে এগিয়ে দেয়। দূরে রাখো এটা। ধীরজ আর অঙ্গদও উঠে কাঞ্চনের পেছনে দাঁড়িয়ে পড়ে। যেই মাত্র তারা এগিয়ে যাচ্ছিল সেইভাবে নিশা পেছনে যাচ্ছিল। এখন তারা মেইন ডোর খুলে দেয় আর বাইরে পালিয়ে যায়। চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। ধীরজ আর অঙ্গদ কারে বসে পড়েছিল, কিন্তু কাঞ্চন জানি না কি ভাবছিল। কাঞ্চন, তাড়াতাড়ি গাড়িতে বসো। না, আমি নিশাকে ছাড়া এখান থেকে যাব না। আরে ও আর এখন আমাদের নিশা নেই। ও নেশাই তো, ওর শরীরে মিসেস মর্গানের আত্মা ঢুকেছে। তাদের মানা করা সত্ত্বেও কাঞ্চন বাড়ির ভেতরে চলে যায়। নিশা এখনো সেই অবস্থায় দাঁড়িয়েছিল। আমার কাছে এসো না। কাঞ্চন লকেট নিজের গলায় পরে নেয় আর তাড়াতাড়ি নিশাকে হাক করে নেয়। নিশা প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাঞ্চন
তাকে ছাড়ল না। তক্ষুনি নিশার শরীর থেকে মিসেস মর্গানের আত্মা একটা ধোঁয়ার মতো বেরিয়ে আলাদা হয়ে যায়, আর নিশা একদম নর্মাল হয়ে যায়। নিশা, চলো তাড়াতাড়ি। পর মুহূর্তেই কাঞ্চনের সাথে নিশা ঠিকঠাক বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারা সবাই কারে বসে আর ওখান থেকে বেরিয়ে যায়। মিসেস মর্গানের আত্মা এখনও জানালায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল, আর ওনার চেহারায় একটা ভয়ানক হাসি ছিল।